এখনকার সময়ের এটা হচ্ছে শপিং মল। আমাদের এখন যেরকম শপিং মল রয়েছে ওদের সেই টাইমের। আমরা হায়দ্রাবাদ থেকে হাম্পি যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা কাচিগুড্ডা স্টেশন থেকে ট্রেন ধরবো, আর ট্রেনের টাইমিং হলো সকালবেলা 8:30 নাগাদ। এই হচ্ছে কাচিগুড্ডা স্টেশন। কাচিগুড্ডা স্টেশনটা এতটা সুন্দর করে সাজানো, পেন্টিং গুলো ভীষণ সুন্দর ছিল। সমস্ত জায়গায় যে পেন্টিং গুলো ছিল সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এত সুন্দর পেন্টিং গুলো, মধুবনী টাইপের পেন্টিং গুলো ছিল। সম্পূর্ণ জায়গাতেই এই পেন্টিং গুলো করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমাদের সকালে ট্রেন ছিল 8:30 নাগাদ আমাদের ট্রেন ছিল। আমরা মোটামুটি বিকেল নাগাদ আমরা পৌঁছে গেছি। হাম্পি শহরটা ভীষণ সুন্দর, তবে এখানে স্থাপত্য নিদর্শনগুলোই রয়েছে। আমরা হোসাপেট জাংশনে নেমে গেছি। হোসাপেট স্টেশনটা এতটাই সুন্দর, দেখতে পাচ্ছ কতগুলো এখানে সব স্থাপত্যের যে নিদর্শনগুলো স্টেশনের মধ্যে কিন্তু অনেক জায়গাতেই সেগুলো দেখা যাচ্ছিল। এত সুন্দর লাগছিল, চারিদিকেই স্থাপত্যের নিদর্শনগুলো ছিল, তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখান থেকেই আমরা অটো ধরে তারপর যাব হোটেলে, আর খুব কাছাকাছি হোটেলেই আমরা ছিলাম। হোসাপেট শহরটা কিন্তু খুব একটা বড় নয়। আমরা ট্রেন থেকে মোটামুটি 5টা নাগাদ নেমেছিলাম। তারপর আমরা অটো করে একটু হোটেলে যাই, সেটা হচ্ছে হোটেলটার নাম হচ্ছে বৃন্দাবন। সেখানে আমরা ছিলাম 3 দিন আমরা ছিলাম সেখানে। আর এই দাদা আমাদের অটো করে স্টেশন থেকে নিয়ে এসেছিলেন। এই দাদাই আমাদেরকে হাম্পি যে ট্যুর আমরা করেছি 2 দিন, নর্থ আর সাউথ, এই দাদাই নিয়ে গিয়েছিলেন। এই হোটেলের ভেতরটা দেখতেই পাচ্ছ, হোটেলটা বেশ ভালো ছিল। আর আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম, আগস্ট মাসে আমরা গেছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আমরা পেয়েছি। হোটেলটাও বেশ সুন্দর ছিল এবং যা খুব রিজনেবল প্রাইসে আমরা পেয়ে গেছি, যেহেতু সেই সময় অফ সিজন ছিল, ভাড়াটা অনেকটাই কম ছিল। এখানে অনেক স্পেশিয়াস ছিল, বেডটাও ভীষণ ভালো ছিল, আর হোটেল থেকে সম্পূর্ণ বাইরেটা দেখা যাচ্ছিল। আর সবকিছুই মানে হোটেলের সমস্ত কিছু খুব ভালো ছিল। আমাদের হোটেলের রুমটা যেহেতু দোতলায় ছিল, সেই কারণে দোতলা থেকে খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। হাম্পিতে আমরা চলে এসেছি। হাম্পিটা খুবই সুন্দর, কালকে আমরা ঘুরতে বেরোবো। চলো তাহলে কালকে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে হাম্পি ট্যুরের জন্য। আজকে আমরা হাম্পি নর্থে যাব। নর্থে হচ্ছে কিষ্কিন্ধা নগরী রয়েছে, সেটাই দেখবার জন্য যাব, যেখানে হনুমানজির জন্মস্থান। চলো তাহলে। আজকে আমরা হাম্পি নর্থে যাচ্ছি, যেখানে কিষ্কিন্ধা নগরের সমস্ত স্থাপত্যগুলো রয়েছে সেগুলো দেখতে যাচ্ছি। মোটামুটি 6-7 ঘন্টা আমাদের জার্নি হবে। চলো তাহলে তোমরাও দেখো। হাম্পি শহরটা ঘুরতে মোটামুটি 2 দিন থেকে 3 দিন তো লাগে, তার বেশিও লাগে। তার কারণ হচ্ছে ওখানে অনেক কিছু দেখবার আছে। আর হাম্পি শহরটা মোটামুটি উত্তর আর দক্ষিণে আমরা গিয়েছিলাম। আর এখানে যে দেখছো পাহাড়ের মতন পাথর সব রয়েছে, তার মাঝে মাঝেও কিন্তু সমস্ত এরা ধান চাষ মতন করছিল। আর এটা কিষ্কিন্ধা নগরীতে আমরা ঢুকলাম এখন। এখানে দেখো সমস্ত ধান চাষগুলো হচ্ছে। আর ওখানকার যারা বাসিন্দা রয়েছেন আর কি, যারা থাকেন, তারা এখানে সমস্ত কিন্তু চাষাবাদও করে। আর আমরা মোটামুটি পৌঁছে গেছি। সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হয়। আঞ্জানি পর্বতের মধ্যে হনুমানজির জন্মস্থান। মোটামুটি 500 থেকে 26টা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। জন্মস্থানটা রয়েছে, দেখতে পাচ্ছ, মন্দিরটা দেখা যাচ্ছে। আর এখানে হনুমানজির ছোটবেলার যে সমস্ত কিছু এখানে স্ক্রিপ্ট মতন লেখা রয়েছে, এগুলো পড়লে কিন্তু অনেক কিছুই জানা যায়। নিচেই হনুমানজির একটা পদ চিহ্ন রয়েছে, সেখানে অনেকেই পুজো দেয়। আর রামজিরও মূর্তি, এখানে অনেক বড় একটা মূর্তি রয়েছে পেতলে। অনেকেই যারা ওপরে উঠতে পারে না, তারা এখানেই পুজো দিতে পারে।
যেহেতু 526টা সিঁড়ি অনেকের পক্ষেই ওঠাটা ওখানে সম্ভব নয়, সেই কারণে এখানেই তারা পুজো দেয়। এই যে 526টা সিঁড়ি ঠিক এরকম ভাবে চারিদিকে ব্যারিকেড মতন করা রয়েছে, কিছুটা কিছুটা ব্যারিকেড আছে আর কিছুটা নেই। এই সিঁড়ির মধ্যে সমস্ত নাম্বারিং গুলো করা রয়েছে। আর ওপর থেকে কিন্তু খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল, পাহাড় দেখা যাচ্ছিল, তারপর যে তুঙ্গভদ্রা নদীটাও এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছিল। আমি সবটা যেতে পারিনি, আমি মাঝখানে গিয়ে একটু বসেছিলাম। আমার হাজবেন্ড অনেকটাই উপরে উঠেছে এবং দেখেও এসছে মন্দিরটা। আর স্টেপ গুলো সমস্ত লেখা রয়েছে, সব কটা স্টেপ উঠলো, সব নাম্বারিং গুলো এখানটায় করা রয়েছে। এস দিয়ে লেখা আছে। আর ল্যান্ডিং হয়ে যাবে, আপনি যখন উঠবেন তখন জানতে পারবেন কতটা সিঁড়ি আর বাকি। 570টা মোট সিঁড়ি। তুঙ্গভদ্রা রিভারটা দেখা যাচ্ছে। মোটামুটি এখন 240টা মতো সিঁড়িতে এসছে। একটা কেভ দেখা যাচ্ছে। মন্দিরে অনেকটাই চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের যে এন্ট্রেন্সটা, আর ওপর থেকে ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। আর প্রচুর হনুমান এখানে ছিল, গাছটার মধ্যে সম্পূর্ণ সব হনুমানগুলো সব বসে রয়েছে। আর এখান থেকে ভিউটা চারিদিকে খুব সুন্দর লাগছিল, তুঙ্গভদ্রা নদীটাও দেখা যাচ্ছিল। আর এখানকার যে সমস্ত প্রসাদ সবাই দেয় আর কি, এবং হনুমানগুলোকেই সবাই খাবার দিচ্ছিল। এখানে সবাই মোটামুটি নারকেল দিয়ে পুজো দেয়, প্রত্যেকেই নারকেল দেয়। নারকেল এখানে স্তূপাকারে রাখা রয়েছে। এই নারকেলগুলো পরবর্তীতে সবাই প্রসাদ হিসাবে ব্যবহার করে। আর ঠাকুরের যে মূর্তিটা এখান থেকে অল্প সামান্য তোলা গেছে, ভেতরে যেহেতু ফটো তোলা যায় না সেই কারণে। তারপর আমরা চলে গেছিলাম পাম্পা সরোবর লেক। শবরী মাতাজি রামকে মিষ্টি ফলটা খাইয়েছিলেন, তখন সেই সময় শবরী মাতা এখানেই থাকতেন। রাম যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, সেই সময় এই শবরী মাতার কাছ থেকে উনি এই ফলটা খাওয়ার জন্য উনি এসেছিলেন এখানে। আর সেই জায়গাটাই হচ্ছে এটা। ভীষণ সুন্দর, সমস্ত স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল। আর এই যে পম্পা সরোবর লেকটা, এটা হচ্ছে ভগবান বিষ্ণু এই লেকটা তৈরি করেছিলেন, সেই জন্য এটাকে খুব পবিত্র স্থান বলে ওখানকার লোকরা মনে করেন। যেহেতু এটা পবিত্র স্থান বলে আমরা অল্প সামান্য জল মাথায় ছিটিয়ে নিলাম। তারপর আমরা সেখানেই একটা মন্দির রয়েছিল, লক্ষ্মী নারায়ণ টেম্পল, সেখানে আমরা গেলাম। এই মন্দিরটা বেশ সুন্দর, সমস্ত থাম্বাগুলো দেখতে পাচ্ছ সবই পাথরের। এখানে কিন্তু কোনো সিমেন্ট বা কোনো কিছু দিয়েই মন্দিরগুলো তৈরি নয়, সবই পাথর দিয়ে ইন্টারলকিং এর মাধ্যমে সমস্ত বিল্ডিং গুলো করা রয়েছে, সেই বহু বহু বছর আগেকার সমস্ত বিল্ডিং। আর এই যে দেখতে পাচ্ছ থাম্বাগুলো সবই পাথরের। খুব সুন্দর মন্দিরটা ছিল, এবং সমস্ত আগে এত সুন্দরভাবে যে তৈরি করেছিল সেটা দেখলে ভীষণই অবাক লাগে। আর বিল্ডিং গুলো সমস্ত এইভাবেই সব পাথরের সমস্ত ইন্টারলকিং এর মাধ্যমে তৈরি করা। এটা হচ্ছে শবরী মাতার কেভ। শবরী মাতা এখানেই থাকতেন, আর রাম কিন্তু এখানেই এসে সেই মিষ্টি ফলটা শবরী মাতার হাত থেকে খেয়েছিলেন। তারপর উনি 14 বছরের জন্য আবার যে বনবাসে এসছিলেন আর কি, সেই সময় এই কেভে উনি এসছিলেন। এখানে শ্রী রামচন্দ্র আরেকজনের সঙ্গে দেখা করেছিলেন, হনুমানজির সঙ্গে এখানেই উনি দেখা করেছিলেন। এই কেভটা হচ্ছে সেই কেভ যখন উনি বনবাসে যাওয়ার সময় এরা হনুমানজির সঙ্গে কিন্তু এখানেই উনি দেখা করেন। আশপাশটাও বেশ সুন্দর ছিল, এবং সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর শবরী মাতা যেখানে ছিলেন তার সমস্ত এখানটায় সবকিছু লেখা রয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম
বালিদের যে কুলদেবতা যে দুর্গা মন্দির সেখানে গিয়েছিলাম। এই ঠাকুর দেখলে মনে হয়, দুর্গা ঠাকুরটিকে দেখলে মনে হয় যে কালো কোষ্টি পাথরের, কিন্তু এটা একদমই নয়, এটা সবুজ রঙের পাথরের মূর্তিটি। আর এই মূর্তিটির মধ্যে 4টি রূপ রয়েছে। বাদিক থেকে দেখলে সরস্বতী, মাঝখানে রয়েছে দুর্গা, আর ডান দিকে রয়েছে কালীর রূপ, আর পেছন দিকে বিষ্ণুর রূপ এই মূর্তির মধ্যে রয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম বালি কেভ দেখতে। জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে। বালি কেভের আগে একটা অনেকগুলো মূর্তি রয়েছে, শনি দেবতা, তারপর যে গ্রহরাজ সমস্ত রয়েছে, মঙ্গল গ্রহ, শনি গ্রহ, সমস্ত মূর্তি এখানে রয়েছে, সেখানে পুজোও করা হয়। আর এদিকে হচ্ছে বালির গুহা রয়েছে, বেশ বড় দুটো পাথর একদম মাঝখান থেকে গুহাটা তৈরি হয়েছে। অনেকটাই ভেতরে জায়গা রয়েছে, যে দেখতেই পারছো এখান দিয়ে হচ্ছে ঢোকার জায়গা। ভেতরটা বেশ অন্ধকার ছিল, আর এখানে এখনো জীবজন্তু আসে বলে সেই জন্য পুরো এখানে একটা ব্যারিকেড করে রেখেছে। আর এই গুহাতে ঢোকবার পর এখানে টর্চ জ্বালানো হয়েছে, যেহেতু ভেতরটা ভীষণ অন্ধকার ছিল। আর জায়গাটা কিন্তু অনেকটাই বড়। গুহাটার এখান দিয়ে ঢুকবার পর ওই সাইড দিয়ে বেরোনোর রাস্তাও রয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম এখানে যে সমস্ত জমিদার ও যারা রাজারা ছিলেন তাদের কিছু বাড়িগুলো রয়েছে, সেগুলো দেখলাম। দেখে আমরা শেষে গেছিলাম লক্ষ্মী নারায়ণ টেম্পলে। এই মন্দিরটাও বেশ সুন্দর ছিল। লক্ষ্মী নারায়ণ টেম্পলটা দেখবার পর আমরা চলে গিয়েছিলাম একটা হ্যান্ডলুম সেন্টারে, সেখানে নানান রকম শাড়ি আমরা দেখতে পেয়েছি, আরো অনেক জিনিস দেখা গেছে। আর এই শাড়িগুলো হচ্ছে কলা গাছের যে আঁশগুলো হয় সেইটা দিয়ে তৈরি। এটার দামও কিন্তু বেশ অনেকটাই দাম। আর এখানে মূর্তিও ছিল প্রচুর, পেন্টিংও ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম তুঙ্গভদ্রা ড্যাম দেখতে বিকেল বেলায়। এখানে তুঙ্গভদ্রা ড্যামে যাওয়ার জন্য আমাদেরকে অটো করে আমরা গিয়েছিলাম, সেখানে নামিয়ে দিল। তারপর বাসের টিকিট, বাস ওই ড্যাম পর্যন্ত যাবে, সেখানে একটা টিকিট কাটতে হয় সেই কাউন্টার থেকে। আর যারা তুঙ্গভদ্রা ড্যামের ওখানে থাকতে চায়, এখানে একটা গেস্ট হাউস মতনও আছে, এটা গভর্নমেন্টের গেস্ট হাউস। গেস্ট হাউসের আশপাশটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, প্রচুর গাছ ছিল এবং ফুলের গাছও এখানে প্রচুর পরিমাণে ছিল। তুঙ্গভদ্রা ড্যাম এখান থেকে দেখতে, যেহেতু অনেকটাই উঁচুতে আমরা এসেছি, পাহাড়ের একটা টিলা মতো রয়েছে সেখান থেকে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল ড্যামটা। এই ড্যামের জল দিয়ে সমস্ত কিছু শহরের যে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, তারপর ফিশিং, চাষাবাদ সবকিছু এই জল দিয়েই, এই শহরের সম্পূর্ণ এই জল দিয়েই হয়।